বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা একটা কেস দিয়ে শুরু করি। হ্যাঁ, একটা পেশেন্ট, এই 16 ইয়ার্স ওল্ড গার্ল, সরি 16 ওল্ড গার্ল হবে না, এটা ইয়ং গার্ল হবে, আমি ওল্ড লিখে ফেলেছি। 16 বছর তো ওল্ড গার্ল হয় না। অ্যাটেন্ডস চেম্বার উইথ হিস্ট্রি অফ কন্টিনিউয়াস পার ভ্যাজাইনাল ব্লিডিং ফর 1 মান্থ ফলোইং 2 মান্থ অ্যামেনিয়া। মানে হচ্ছে যে একজন 16 বছরের একজন কিশোরী বা তরুণী, সে 2 মাস অ্যামেনুরিয়া মানে মেনস্ট্রুয়েশন অ্যাবসেন্ট থাকার ফলে তার পরবর্তী মাসে কন্টিনিউয়াস ব্লিডিং হচ্ছে, পারভেজানাল ব্লিডিং হচ্ছে, তাই যেটাকে আমরা মেনোরেজিয়া বলতে পারি। মেনোরেজিয়া এক্সেস ব্লিডিং হচ্ছে বা কন্টিনিউয়াস ব্লিডিং হচ্ছে, যেহেতু একটা শর্ত আছে কন্টিনিউয়াস, সেটা মেনোরেজিয়া ধরতে পারি। ওকে, জেনারেল এক্সামিনেশন করে, জেনারেল এক্সামিনেশন বলতে আমরা যেটাকে বলি পালস, এনিমিয়া, বিপি, তারপরে হচ্ছে রেসপিরেটরি, এগুলো করে আমরা সেখান থেকে যেগুলো পেলাম, জেনারেল এক্সামিনেশন রিভিলড সিভিয়ার এনিমিয়া। আমাদের কাছে মনে হইলো কারণ তার যেহেতু দীর্ঘদিন ধরে 1 মাস ধরে ব্লাড লস হচ্ছে, এই জন্য তার রক্ত স্বল্পতা হয়ে গেছে। রক্ত শূন্যতা বলবো না আমরা, এনিমিয়া মানে রক্ত স্বল্পতা বলবো। রক্ত শূন্যতা মানে তো রক্তই নাই, শূন্য হয়ে গেছে, ওটা তো বাঁচবেই না। নাথিং অ্যাবডোমিনাল পার ভ্যাজানাল এক্সামিনেশন মানে তার অ্যাবডোমেন পরীক্ষা করে কিংবা ভ্যাজানাল এক্সামিনেশন করে কিছুই পাওয়া যাচ্ছে না। অনলি ইন্সপেকশন রিভিলড, শুধুমাত্র পার ভ্যাজানাল এক্সামিনেশন ইন্সপেকশন করে মনে হয়েছে যে সেখান থেকে মডারেট ব্লিডিং হচ্ছে। দিস ইজ এ কেস। আমরা তো একটু চিন্তা করি, তো এখন আমরা তো অনেক দিন ধরে গাইনি পড়ছি অনেকগুলো। আজকে আজকে আমরা একটা গাইনির বিষয় বলবো। হ্যাঁ, আজকে আমরা গাইনিকোলজি একটা ক্লাস করবো, সেটা আগেই বলা উচিত ছিল। গাইনির একটা টপিকস, তো কি হতে পারে আসলে এটার ডায়াগনোসিস। সো এটা যদি আমাকে জিজ্ঞেস করে যে তুমি এটা কি ডায়াগনোসিস করবা বা তোমার কাছে কি মনে হচ্ছে, এটা প্রথমত আমার আমার কাছে ম্যানোরিজিয়াই মনে হচ্ছে। এটা তো ঠিক আছে, কিন্তু এর সাথে কি আমার কিছু মনে হচ্ছে, যেহেতু এখানে কোনো অ্যাবডোমেনে কোনো সমস্যা নেই, পারভেজাইনাল কোনো সমস্যা নেই, শুধুমাত্র এনিমিয়া আছে, কোনো ধরনের কোনো সিস্টেমিক কোনো আম, মানে সিস্টেমিক বলতে কোনো ইউটেরাইন কোনো প্রবলেম যেহেতু নাই এখানে। সো আমরা কি অন্য কিছু ভাবতে পারি ম্যানোরেজিয়ার সাথে অন্য কিছু? তোমাদের কাছে কি মনে হয় যে আমরা ম্যানোরেজিয়া তো বটেই, তার সাথে সাথে কি আমরা অন্য কিছু ভাবতে পারি কিনা, অন্য কিছু ডায়াগনোসিস করতে পারি কিনা? মানে তোমাদের কি কি মনে হয়, হ্যাঁ, যে আমরা এটার সাথে সাথে অন্য কিছু ভাবতে পারি কিনা, অন্য কোনো কিছু? দিস ইজ দ্য ওপেন কোশ্চেন, না পারলেও সমস্যা নেই। দেখি তোমাদের ওপিনিয়ন কি, মানে কি বলো তোমরা? ভুল হোক সমস্যা নেই, ভুল হবে, শিখবা, শিখতে আসছে এখানে। এরকম সাপোজ ওভারিয়ান টিউমার। ওভারিয়ান টিউমার, না আমরা যেহেতু বলেছি যে এখানে কোনো রিভিল করেছি, আমরা এখানে কোনো ধরনের সমস্যা নেই। নাথিং অ্যাবডোমিনাল অথবা পারভেজানাল এক্সামিনেশনে সেখানে লেখাই আছে যে এখানে নাথিং, কিছুই আমরা পাই নাই, মানে ওভারিয়ান টিউমার আমরা পাই নাই। না, ওভারিয়ান টিউমার আমরা পাই নাই। সো এটা আসলে কখন কখন হতে পারে, সেটার উত্তর আমরা পরের স্লাইডেই দেখতে পারি। তো সেটা গেলেই তোমরা বুঝতে পারবা যে আসলে আহ, কি হতে পারে। সো আবারও আসছি, হোয়াট আর দ্য কজেস অফ abnormal uterine bleeding of an unmarried girl of 16 years age? সো এখানে অনেকগুলো কজ দেয়া আছে, এখন কিন্তু পারতেই হবে। বিইউবি, পিআইডি, অ্যান্ডোমেট্রিওসিস, অ্যাডেনোমায়োসিস এবং আদার কজের মধ্যে হাইপোথাইরয়েডিজম অথবা লিউকেমিয়া মানে ব্লাড ক্যান্সার, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া অথবা ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেথিক পারপিউরা অথবা কোয়াগুলেশন ডিসঅর্ডার। এখন তোমাদের বলতে হবে যে এগুলোর মধ্যে একটা আছে, সেটা কি? এখানেই উত্তরটা আছে। একটু গেস করো, একটু অনুমান করো, দেখো তো কোনটা আসতে পারে। কোয়াগুলেশন ডিসঅর্ডার। কোয়াগুলেশন ডিসঅর্ডার, সেটাও হতে পারে, কোয়াগুলেশন ডিসঅর্ডার হতে পারে, কিন্তু আমরা তো এটা কনফার্ম করতে পারছি না, কারণ আমরা তো কোনো বিটি, হ্যাঁ মানে কোনো মানে ব্লাড থ্রম্বিন সেটা তো টেস্ট করিনি। এটা ছাড়া কি এন্ডোমেট্রিওসিস। এন্ডোমেট্রিয়াসিস, আমরা তো এখানে কোনো ইউটেরাসের লেয়ার তো আউটসাইডে পাইনি। একটু বুঝে একটু বুঝে 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 একটু একটু মাথাটা একটু খাটাই, একটা বুঝে উত্তর দিই। আমি বলেছি যে ইটস দ্য বিগেস্ট ক্লু যে দ্যাট থিং ইজ অ্যাবনর্মাল ইজ ফাউন্ড ইন দ্য ইউটেরাইন ক্যাভিটি। ভাইয়া কিছুই, ডিওবি। ডিইউভি, রাইট, দিস ইজ এ ডিইউভি, ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং। এটা কারণ হচ্ছে যে আমি এখানে কিন্তু এই জিনিসটা এখানেই লক্ষণীয় ব্যাপার, এই জন্য আমি 2বার বলেছি যে কিছুই পাওয়া যায়নি। সো আমরা যখন এইউবি পড়েছিলাম, অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং, অনেক দিন আগে, সেই অনেক দিন আগে যেরকম গল্প,
আমাদের হয়তো মনে নাই, সেখানে আমরা পড়েছিলাম যে যেগুলো এউভির ভিতরে কজ না, প্লাম এবং কয়েন দিয়ে পড়েছিলাম, সেই বাইরে কিছু থাকলে সেটাই হচ্ছে ডিইউভি। সো দিস ইজ দ্য কেস অফ ডিইউভি অর দ্য ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং। ওকে, সো আজকে আমরা পড়বো হচ্ছে ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং নিয়ে। এটাতে যেহেতু কোনো প্যাথোলজিক অথবা কোনো টিস্যু অথবা সেলের কোনো হাইপারট্রপি অথবা হাইপারপ্লেসিয়া অথবা ডিসপ্লাসিয়া হচ্ছে না, সো এই কেসটা বেশিরভাগই আমাদের অন্য কোনো কারণে হতে পারে। তবে এটার বেশিরভাগ কারণে কিন্তু আমাদের আননোন বা ইটিওলজি হচ্ছে আননোন বা আয়োট্রোজেনিক হতে পারে, যে কোনো একটা কারণে হতে পারে। হোয়াট ইজ দ্য আয়োট্রোজেনিক? আয়োট্রোজেনিক মানে হচ্ছে যে কোনো একটা কমপ্লিকেশন হিসেবে যখন অ্যারাইজ করে, যেমন হতে পারে উইথড্রয়াল ব্লিডিং আফটার টেকিং দ্য ওসিপি ওরাল কন্ট্রাসেপটিভ পিল। যখন কেউ হঠাৎ করে খাওয়া ছেড়ে দিল, হঠাৎ করে এসে 2 দিন খেলো, তারপরে 2-1 দিন বা 15 দিন খেলো, তারপরে গ্যাপ হয়ে গেল, হঠাৎ করে বন্ধ করে দিল, এটার জন্য হতে পারে। অথবা দেখা যাচ্ছে যে মেনস্ট্রুয়েশন, তার পাতাটা স্ট্রিপটা শেষ হয়ে গেছে, এরপরে দেখা যাচ্ছে তার ব্লিডিং এর সময় সেটা হয়েছে কিন্তু আরো প্রলং হচ্ছে, এটাও হতে পারে, আয়োট্রোজেনিকের একটা কারণ হতে পারে। তো আমরা ওদিকে না যেয়ে বরং আমরা আমাদের টপিকসে সীমাবদ্ধ থাকি, যে ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং, এটা আমরা আজকে আদ্যপান্ত পড়বো। যে হোয়াট ইজ দ্য ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং, আমরা এটা বলতে কি বুঝি। ওকে, সো ইট মে বি ডিফাইন্ড এজ এ স্টেট অফ অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং উইদাউট এনি ক্লিনিক্যাল ডিটেক্টেবল কজ। মানে আমরা ক্লিনিক্যালি কোনো পরীক্ষা নিরীক্ষা করে, ইনভেস্টিগেশন করে, ইউএসজি করে, হিস্টেরোকপি করে, হিস্টেরোসালপিনজিওগ্রাফি করে, অথবা ট্রান্সভাজাইনাল সোনোগ্রাফি করে, অথবা ল্যাপারোস্কোপি করে বা ল্যাপারোটমি করে, কোনো কিছু করেই আমরা কিছু কিছু পাবো না। সেটাই হচ্ছে ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং। ওকে, সো আমরা এটার কারণগুলো অথবা এটার কজগুলো অথবা এটার টাইপগুলো মোটামুটি একই উত্তর, আমরা সেগুলো একটু দেখি যে এটার কারণ বা টাইপগুলো কি কি আছে। এটা আমরা প্রথমে প্রাইমারি, যেটা প্রাথমিক কারণ হিসেবে আমরা যেটা মনে করতেছি, অ্যামেনোরিয়া। ওকে, অ্যামেনোরিয়া, অ্যাবসেন্স অফ মেনস্ট্রুয়েশন, এটা যদি হয়, তারপরে দেখা যাচ্ছে যে হঠাৎ করেই তার ব্লিডিং শুরু হয়ে যেতে পারে। যেমন আমরা কেসে দেখে আসছিলাম যে 2 মাস অ্যামেনোরিয়া থাকার পর হঠাৎ করেই তার মেনস্ট্রুয়েশন 1 মাস শুরু হয়ে গেছে। এটা কি কারণে শুরু হতে পারে? ম্যাক্সিমাম কারণ আমরা হচ্ছে যে জানি না, আমাদের হাইপোথেসিস, বাট যেগুলো আমাদের সিস্টেমিক প্যাথোলজি বা প্যাথোফিজিওলজি যেটাকে বলি, শারীরবৃত্তীয় যে ঘটনা, সেটা কি হতে পারে, সেগুলোর মধ্যে 80% হচ্ছে অ্যানওভুলেটরি কজ, মানে হচ্ছে এখানে কোনো ওভুলেশন হবে না। সো ওভুলেশন যখন হবে না, তখন আমাদের একটু পিছনে যেতে হচ্ছে, সেটা হচ্ছে আমাদের মেনস্ট্রুয়েশন সাইকেলে যেতে হচ্ছে, রাইট? আমরা জানি এখানে যে হচ্ছে আমাদের পলিফারেটিভ ফেসে আমাদের যে এন্ডোমেট্রিয়াম লেয়ারটা যেটা আছে, এটা হচ্ছে বাড়তে থাকে এবং আস্তে আস্তে বাড়তে থাকে। তারপরে হচ্ছে পলিফারেটিভ, এবং তারপরে হচ্ছে সিক্রেটরি ফেস, সেটা আরেকটু বড় হতে থাকে, এবং মেনস্ট্রুয়াল ফেজে সেটা আমাদের শেডিং হয়ে যায়। আমি যদি এই পর্যন্ত ধরি পলিফারেটিভ, এই পর্যন্ত ধরতে পারি সিক্রেটরি ফেস, 1 2 3। ওকে, তাহলে অ্যানওভুলেটরি মানে হচ্ছে কোনো ওভুলেশন হচ্ছে না এখানে। এই জায়গাটা আমাদের ওভুলেশন হওয়ার কথা ছিল, বাট এখানে কোনো ওভুলেশন হচ্ছে না, অ্যানওভুলেটরি হচ্ছে। এর ফলে যেটা আমরা এখান থেকে আরেকটা জিনিস গেস করতে পারি, অনুমান করতে পারি, যেহেতু ওভুলেশন হচ্ছে না, সেজন্য আমাদের একটা বড় ধরনের সমস্যা হতে পারে বা হবে, সেটা হচ্ছে আমাদের সাবফার্টিলিটি। আমরা ইনফার্টিলিটি শব্দটা শুনেছি, ইনফার্টিলিটি মানে হচ্ছে যারা কনসেপ্ট করতে পারছে না। তো ইনফার্টিলিটি বললে আমাদের মন খারাপ হয়ে যায়, এই জন্য আমরা পেশেন্টকে ইনফার্টিলিটি সরাসরি না বলে সাবফার্টিলিটি বলি, বা আমরা তাকে বোঝাতে চাই যে এটা হয়তো ট্রিটমেন্ট করে এটার একটা ভালো সলিউশন করে দেওয়া সম্ভব। এই জন্য আমরা ওটাকে বলি সাবফার্টিলিটি। ওকে, স্টেশনের আগে যেরকম থাকে সাবস্টেশন, মানে ইনফার্টিলিটি হয় নাই, তার আগে আমরা বোঝাচ্ছি যে দিস ইজ এ সাবফার্টিলিটি। তার মানে এটার সাথে ডিইভির সাথে একটা আমাদের ইনফার্টিলিটি অথবা সাবফার্টিলিটি একটা রিলেশন থাকতে পারে। তার আগে বলিনি যে একটা পেশেন্ট যখন আমাদের কাছে আসবে, আমার প্রথম করণীয় কি হবে। একটা পেশেন্ট আসছে তখন আমাদের খুব করণীয় সিম্পল 4-5টা পয়েন্ট থাকবে। 1 নাম্বার হচ্ছে আমাদের ম্যানার কি, রাইট? ম্যানার কি, ম্যানার কি মানে হচ্ছে তার কত বছর থেকে তার মেনস্ট্রুয়েশন শুরু হয়েছে। আমাদের দেশের পরিমণ্ডলে 14 ইয়ার্স, 12 থেকে 14 বছর বা 16 বছর ম্যাক্সিমাম, আমরা এই সময়টার মধ্যেই আমাদের সেকেন্ডারি ক্যারেক্টারিস্টিক ডেভেলপমেন্ট হয়, আমরা
ম্যানার্কিটা তখনই হয়তো শুরু হয়, নিতে হচ্ছে। তারপরে হচ্ছে আমাদের নিতে হচ্ছে যে ব্লিডিং ডিউরেশন, যে আমাদের কতদিন ধরে ব্লিডিংটা হচ্ছে, কতদিন, কত সপ্তাহ, মাস কিংবা, এবং হচ্ছে ভলিউম কি পরিমাণে হচ্ছে। ওকে, তারপরে হচ্ছে এর সাথে অ্যাসোসিয়েটেড যেগুলো অন্যান্য কোশ্চেন থাকতে পারে, সেটা হচ্ছে কোনো পেইন আছে কিনা, এটা থাকতে পারে। অথবা ম্যাট্রোরেজিয়া, যে ইন্টারমেনস্ট্রুয়াল ব্লিডিং, দুইটা মেনস্ট্রুয়েশনের মাঝখানে যে মধ্যবর্তী সময় তখন ব্লিডিং আছে কিনা, সেটা আসতে পারে। প্রেগনেন্সির ব্যাপার আসতে পারে, কনসেপ্ট করছে কিনা সেটা হিস্ট্রি আসতে পারে। এগুলো হচ্ছে আমাদের বেসিক, একটা আমাদের সবার জন্য একই কোশ্চেন থাকবে। আমাদের কাছে যখন একটা পেশেন্ট আসবে, তো আমরা চট করেই আমরা ডিওভি আমরা সেটা বলে ফেলবো না, আমরা তার আগে হিস্ট্রি নিব, রাইট? হিস্ট্রি, হিস্ট্রি বলতে যেটা বুঝি কেস টেকিং করবো। সব পেশেন্ট, মহিলা পেশেন্টই যারা এই সমস্যা নিয়ে আসবে, ম্যানার কি জানতে চাইবো। তার যদি মেরিট মেরিট হয়ে থাকে তাহলে মেরিটাল সময় জানতে চাইবো। কারণ হচ্ছে ধরো কেন জানতে চাইবো মেরিট, সে মেরিটাল এরপরে সে কোন ধরনের কন্ট্রাসেপটিভ ইউজ করছে, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, রাইট? সে ওসিপি খাচ্ছে অথবা অন্য কোনো আইইউডি অথবা কোনো মেথড অবলম্বন করছে কিনা। সো এইগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। মেরিট যদি থাকে সেটা হিস্ট্রি আমরা নিব। তারপরে হচ্ছে ব্লিডিং কত দিন ধরে হচ্ছে। আমাদের নর্মাল ব্লিডিং 7 থেকে 10 দিন ধরেই আমাদের হয়। বইয়ে হয়তো একটু কম বেশি লেখা আছে, এক এক বই 7 থেকে 10 দিন, আমরা এটাকে নর্মাল ধরি। 7 দিন পর্যন্ত মোটামুটি, 7 দিন একটু বেশি গেলে এটাকেও নর্মাল ধরি কিছু কিছু ক্ষেত্রে। এর বেশি যদি যায় সেটাকে আমরা নর্মাল বলছি না, সেটাকে অ্যাবনর্মাল বলছি। আর ভলিউম যেটা, সেটা হচ্ছে আমাদের 80 ml। সো আমাদের তো মাপা যাবার কোনো সুযোগ নাই। এটা আমরা খুব সহজেই বুঝতে পারি, সেটা হচ্ছে যে যদি 6 ঘন্টার ভিতরে যদি 2টা প্যাড পরিবর্তন করতে হয়, তাহলে আমাদের বুঝে নিতে হবে যে এটা অ্যাক্সেস হচ্ছে। এটা একটা ক্লু হতে পারে। এখন যারা প্যাড ইউজ করে না, কাপড় ইউজ করে, এরকম অনেক লোকাল পিপল আছে, তারা কি করবে? তারা হিস্ট্রি দিবে যে কোনো ধরনের কোয়াগুলেশন আছে কিনা, মানে রক্তটা জমাট বাঁধে কিনা, এইরকম একটা হিস্ট্রি আমাদের নিব। কারণ আমরা জানি যে মিনস্ট্রুয়াল ব্লাড কিন্তু কোয়াগুলেশন হয় না। জেনারেলি আমাদের মিনস্ট্রুয়াল ব্লাড হচ্ছে কোয়াগুলেশন না, কারণ সেখানে অ্যান্টি কোয়াগুলেন্ট যে ফ্যাক্টর গুলো আছে, ফিব্রিন, সেগুলো থাকে। এর ফলে নর্মালি এই কথাগুলো একটু মনে রাখতে হবে, এই জন্য যে আমাদের হিস্ট্রি নেওয়ার জন্য খুব কাজে আসবে। অনেকে বলবে যে চাকা চাকা হচ্ছে, তখন আমাদের বুঝে নিতে হবে যে সেটা বেশি পরিমাণে হচ্ছে। পেশেন্ট দেখা যাচ্ছে ওর বেশিরভাগ সময় বলতেও পারে না যে বেশি পরিমাণে হচ্ছে কিনা। এটা আমাদেরকে কনফিউশন তৈরি করে এই জায়গাটায়। সেই জন্য আমাদেরকে এই, যদি কোয়াগুলেশন হয়, রক্ত জমাট বাঁধে, তাহলে আমাদের খুব ভালো একটা ক্লু যে এখানে ম্যানোরেসিয়া হচ্ছে, মানে বেশি পরিমাণে হচ্ছে। কারণ বেশি পরিমাণে হওয়ার ফলে আমাদের যে পরিমাণ কোয়াগুলেটরি ফ্যাক্টর বা অ্যান্টি কোয়াগুলেটরি ফ্যাক্টর আছে, সেটা জমাট বাঁধাতে পারছে না, এর থেকে বেশি ব্লিডিং হচ্ছে। এর ফলে দেখা যাচ্ছে যে আমাদের কোয়াগুলেশন সেখানে কি বলে যে মানে জমাট বেঁধে যাচ্ছে। আবার বলি লাইনটা আমি যেটা বলেছি, আমাদের মেনস্ট্রুয়াল ব্লিডিং যখন হয়, ধরো সাপোজ ধরে নিই যে 80 ml পর্যন্ত যখন হয়, সেই পরিমাণ রক্তটাকে অ্যান্টিকোয়াগুলেন্ট থাকে ওখানে, এই জন্য জমাট বাঁধে না। তার থেকে যখন বেশি রক্ত যখন প্রবাহিত হয়, অ্যান্টিকোয়াগুলেন্ট বা ফিব্রিনোজেন কম থাকার ফলে তখন কোয়াগুলেশন হয় বা রক্ত জমাট বাঁধে। তো আমাদের কাছে পেশেন্টের এই হিস্ট্রিটা একটা ভালো ক্লু হতে পারে যে জমাট বাঁধে কি বাঁধে না। অর্থাৎ আমরা বলছিলাম যে এই হিস্ট্রিতে আমরা কি কি নেব, ম্যানার কি, ব্লিডিং কতদিন ধরে হচ্ছে, ভলিউম কিভাবে হচ্ছে, অ্যাসোসিয়েট হিসেবে কোনো পেইন আছে কিনা, ইন্টারমিস্ট্রাল ব্লিডিং আছে কিনা, কিংবা প্রেগনেন্সি আছে কিনা, এগুলো। আর যদি ওল্ডার ওমেন হয়, মেনোপজাল বা প্রিমেনোপজাল কোনো ব্যাপার আছে কিনা, এই জিনিসগুলো আমাদেরকে প্রাথমিক একটা জিজ্ঞাসা হতে হয়। তাহলে অ্যানোবুলেশনের ক্ষেত্রে 80% হচ্ছে পিভার্টি ম্যানোরেজিয়া, মানে হচ্ছে কি থ্রিসল্ট ব্লিডিং, এটাকে আমরা আরেকটা ভাবে বলে থাকি। মানে যেটা হঠাৎ করেই শুরু হয়েছে, কোনো কজ নেই, দেয়ার ইজ নো কজ, মানে তার ম্যানার কি শুরু হয়েছে, কিছুদিন হয়ে গেছে, এটা এমনিতে দেখা যাচ্ছে যে আস্তে আস্তেই ঠিক হয়ে যায়। পিবার্টি ম্যানোরিজিয়া যেটা হয় এমনিতেই ঠিক হয়ে যায় নর্মালি। যদি ঠিক না হয় তখন আমাদের অন্য কিছু এক্সক্লুড করতে হয়, যে অন্য কোনো ব্যাপার সমস্যা আছে কিনা। সেকেন্ড নাম্বার যেটা, এটা হচ্ছে আমাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে ম্যাট্রোপ্যাথিয়া হ্যামোরেজিকা। এই ম্যাট্রোপ্যাথিয়া হ্যামোরেজিকা এটা আমাদের একটু বুঝতে হবে। আবার একটু মেনস্ট্রুয়াল সাইকেলে আসি। পলিফারেশন ফেসে আমাদের ক্ষেত্রে আমরা জানি যে আমাদের এন্ডোমেট্রিয়াম যে লেয়ারটা আছে ইউটেরাসের ভিতরে যেটা থাকে, ইনার লেয়ার,
সেটা আমাদের পলিফারেশন হয়, বা আমরা এই লেয়ারটার কথাই ভাবতে পারি। সেটা আস্তে আস্তে বড় হচ্ছে, হওয়ার ফলে আমরা তার আগে যদি একটু মেনস্ট্রুয়াল সাইকেলের ক্ষেত্রে যে যে ঘটনাগুলো ঘটে, আমরা যেটা জানি যে আমাদের প্রথম আমাদের হাইপোথ্যালামাস থেকে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, এই একটা হরমোনটা এসে আমাদের অ্যান্টেরিয়র পিটুইটারি যে গ্ল্যান্ডটা থাকে মাথার ভিতরে, সেটার ওখান থেকে এফএসএস এবং এলএস হরমোন দুইটা এখান থেকে সিক্রেট হয়, এফএসএস এবং হচ্ছে এলএস হরমোন। ওকে, তাহলে এন ওভুলেশন মানে হচ্ছে আমরা এই কথা থেকে যেটা বুঝতে পারছি যে এখানে ওভুলেশন হচ্ছে না। ওভুলেশন যেটা না হওয়ার ফলে যেটা হচ্ছে, আমাদের যে এন্ডোমেট্রিয়াম লেয়ারটা যেটা ছিল, আমরা জানি কি ওভুলেশন হওয়ার পরে, হ্যাঁ ধরো এখান থেকে ওভুলেশন হয়ে গেছে, হ্যাঁ এখানে আমরা যদি এখান থেকে একটা করে ওভাম যদি ধারণা করি, এর থেকে বড় হচ্ছে বড় হচ্ছে, ওভুলেশন হওয়ার পরে যেটা থাকছে আমাদের গ্রাফিয়ান ফলিকল, এটা এরকম এবড়ো থেবড়ো হয়ে যাচ্ছে, কলাপস করে গেছে, রাইট, কলাপস করে যাচ্ছে এরকম, তারপরে আস্তে আস্তে এটা শেডিং হয়ে যাচ্ছে, মেনস্ট্রুয়েশন হিসেবে শেডিং হয়ে যাচ্ছে। ওকে, আমরা জানি। বাট ওভুলেশন যখন হচ্ছে না, অ্যানোভুলেশন এ মানে অ্যাবসেন্ট যখন থাকছে, তখন কি হচ্ছে? তখন আস্তে আস্তে এই যে আমাদের যে এন্ডোমেট্রিয়াম লেয়ারটা, তখন কিন্তু সে কিন্তু তার মতো করে কিন্তু বাড়ছেই বাড়ছে, ক্রমান্বয়ে কিন্তু বাড়ছে, মানে আমাদের সিক্রেটরি ফেসটা কিন্তু বড় হচ্ছে। কেন বড় হচ্ছে? কারণ আমরা জানি যে এখান থেকে আমাদের ফলিকুল স্টিমুলেটিং হরমোন যখন ওভামের উপরে কাজ করছে, এখানে একটা হরমোন তৈরি করছে, এটার নাম হচ্ছে ইস্ট্রোজেন। আমরা জানি ইস্ট্রোজেন, রাইট। সো ইস্ট্রোজেন বাড়ছে, ইস্ট্রোজেনের কাজ হচ্ছে পলিফারেশনটা বৃদ্ধি করা। ওকে, তারপরে যেটা আমাদের এখান থেকে ওভুলেশন হওয়ার ফলে আমাদের এখান থেকে কর্পাস লুটিয়াম থেকে প্রজেস্টেরন হরমোন তৈরি হয়, এর সাথে সাথে ইস্ট্রোজেন হরমোনের কিছুটা তৈরি হয়। এটা আমাদের ব্লিডিং করার জন্য বা শেডিং করার জন্য কাজ করে। যেহেতু এখানে প্রজেস্টেরন হরমোন তৈরি হতে পারছে না, এর ফলে কি হচ্ছে, আমাদের এই এন্ডোমেট্রিয়াম লেয়ারটা কিন্তু বাড়ছেই বাড়ছে। এর ফলে যেটা হয়, আমরা যদি একটা ওয়ালের কথা যদি চিন্তা ভাবনা করি, একটা বিল্ডিং একটা বাঁশ দিয়ে দিয়ে আমি এখান থেকে অনেক বড় করে টানাই, একদম খুব বড়, তাহলে এটা যদি আমি এখান থেকে যদি, বা তোমরা আরো ভাবতে পারো, তোমাদের ছাত্রী হলের উপর থেকে তোমরা ডিজিটাল ম্যাপিং এর উপর দেখতে পারো যে একটা ওখানে একটা অ্যান্টেনা দেয়া আছে, তোমরা দেখবে অনেকগুলো টানা দেয়া আছে এখানে, তার দিয়ে, খেয়াল করছো কিনা জানি না, একটা অ্যান্টেনার মতো ছাতার মতো আমাদের এখানে হল থেকে খুব ভালো দেখা যায়, একটা টাওয়ারের চারপাশে এরকম এরকম দেয়া থাকে, আছে উপরে, ছাদের উপরে। তার মানে কি, এটাকে সাপোর্ট হিসেবে ধরে রাখছি এন্টেনাটাকে। ঠিক ব্যাপারটা, যেহেতু বড় হচ্ছে বড় হচ্ছে, এখানে যেহেতু কোনো সাপোর্ট নেই, এটা হঠাৎ করেই এটা ব্লেড শেডিং হয়ে যায় হঠাৎ করে যখন বাড়তে থাকে। এই যে হঠাৎ করে বাড়ছে, তার আগে কি হচ্ছে, যেহেতু আমাদের এন্ডোমেট্রিয়াম লেয়ারটা অনেক বেড়ে গেছে, এবং তুমি দেখো যেহেতু বেশি বেড়ে গেছে, সেহেতু বেশি দিন ধরে ব্লিডিং হতে থাকবে, কারণ এটা আস্তে আস্তে ব্লিডিং হবে, যেহেতু অনেক বড় হয়ে গেছে। সো দিস ইজ কল্ড মেট্রোপ্যাথিকা হ্যামোরয়েজিকা। ওকে, দিস ইজ কল্ড মেট্রোপ্যাথিয়া হ্যামোরেজিকা। এই যে যেটা বললো সেটা হচ্ছে আমাদের পলিফারেটিভ ফেসটা অনেক বড় হয়ে যাচ্ছে, দ্যাট মিনস আমাদের এন্ডোমেট্রিয়াম লেয়ারটা অনেক বড় হয়ে যাচ্ছে, এবং অনেক বড় হয়ে যাওয়ার কারণে সেটা অনেক দিন ধরে ব্লিডিং হচ্ছে। সেজন্য আমরা এটাকে বলছি মেট্রোপ্যাথিয়া হ্যামোরেজিকা। ওকে, এটা আমাদের মনে রাখতেই হবে, যদি আমরা এখান থেকে একটা কোশ্চেন করে অ্যানোবুলেশন থেকে, তোমাকে মেট্রোপ্যাথিয়া হ্যামোরেজিকা এটা বলতেই হবে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে যে প্রি মেনোপজাল ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং। এটা যে কোনো কারণেই হতে পারে, মেনস্ট্রুয়েশন বা মেনোপজ যখন হয়ে যায় তার আগ মুহূর্তে ডিসফাংশন বলতে ফাংশন কাজ করতে পারছে না, এটার মধ্যে খুব ব্যাখ্যা করার এখানে কিছু নাই, সেটা একটা কজ হতে পারে। তারপরে যেটা ওভুলেশন, এটা হচ্ছে ওভুলেশন হবে, সেটা আমরা জানি যে ওভুলেশন হবে, সেটা 20% মাত্র কজ। ফাংশনাল আর একটা ব্যাপার হচ্ছে, আরেকটা জিনিস বলে রাখি, এখানে আছে ফাংশনাল, এখানে আছে ডিসফাংশনাল। ওকে, হ্যাঁ, ফাংশনাল এবং ডিসফাংশনাল এই ব্যাপারটা আমাদের কাছে সিনোনিম মনে হতে পারে, কিন্তু এখানে শুধুমাত্র এখানে ব্যাপারটা সিনোনিম না, সরি, মানে অ্যান্টোনিম মনে হতে পারে, মানে বিপরীত মনে হতে পারে, বাট এখানে বিষয়টা সিনোনিম। মানে ফাংশনাল যেটা, ডিসফাংশনাল যেটা, মানে দুইটা ক্ষেত্রে একই ব্যাপার ঘটতেছে। সো এটা কিন্তু অ্যান্টোনিম না, মানে বিপরীত না, সিমিলার ব্যাপার বোঝাচ্ছে। পলিমেনোরিয়া দেন হচ্ছে পলিমেনোরেজিয়া, দুইটার ব্যাপার খুবই, পলি মানে হচ্ছে বেশি, মানে একটা মাসের ভিতরে যদি 2-3 বার হয় সেটাকে আমরা পলিমেনোরিয়া বলি, কিন্তু এটা হচ্ছে মানুষের ভাষা বা পেশেন্টের ভাষা। আমরা বলবো যে 28 এর আগে যদি হয় ব্লিডিংটা, 21 ডেজ এর আগে যদি হয়, তাহলে আমরা বলবো সেটাকে পলিমেনোরিয়া, কারণ আমরা লেন্থ জানি আমাদের
21 থেকে 35 দিন হচ্ছে আমাদের, এই সময়ের ভিতরে যদি হয় মেনস্ট্রুয়েশন আমরা নর্মাল বলি। 35-এর বেশি চলে যখন যাবে সেটাকে আমরা বলতেছি অলিগোমেনোরিয়া, রাইট? অলিগো, তখন অলিগো চলে যাচ্ছে, আর এখানে চলে যাচ্ছে পলি। এটা একটু মনে রাখতে হবে। সো পলিমেনোরিয়া হচ্ছে 21 দিন আগে যদি হয়, এটা হচ্ছে পলিমেনোরিয়া। তারপর আরেকটা শব্দ কি, পলিমেনোরেজিয়া। এই মেনোরেজিয়া ডাবল আর এইচ এ জিআই যখন থাকবে তখন এটাকে বোঝা যায় যে এক্সেস ব্লিডিং। তার মানে 21 দিনের আগে যদি এক্সেস ব্লিডিং হয় সেটাকে আমরা বলি পলিমেনোরেজিয়া। আর একটা হচ্ছে মেনোরেজিয়া, যেটা আমাদের দীর্ঘদিন ধরে আমরা জানি এই ভিতরে যদি হয়, এই সাইকেলের ভিতরে হতে হবে। পলিমেনোরেজিয়া নিশ্চয়ই সাইক্লিক্যাল ব্লিডিং হতে হবে, মানে 21 থেকে 35 দিনের ভিতরে যদি হয় সেটা আমাদের। তার মানে 20% অনলি এগুলোর কারণে হতে পারে, আর 80% কিন্তু মেট্রোপ্যাথি হ্যামোরেজিকার জন্য হতে পারে। যেটা আমি আবারও বলেছি যে কোনো যেহেতু ফাংশনাল কোনো চেঞ্জ আসছে না, কোনো সিস্টেমিক কোনো চেঞ্জ আসছে না, কোনো ধরনের লেশন হচ্ছে না, কোনো ফাইবার টিউটারাস, এন্ডোমেট্রিওসিস, অ্যাডেনোমাইসিস, সার্ভাইকাল ইরিশন, সার্ভাইকাল অ্যাক্টোপিস, সার্ভিক্স, হ্যাঁ কিছুই হচ্ছে না, তার মানে বুঝতে পারছি এখানে কোনো ফাংশনাল কোনো সমস্যার কারণে এটা হচ্ছে। ফাংশনাল বলতে কোনো হরমোন হয়তো গন্ডগোল হয়েছে, বা স্পেসিফিক হরমোন যদি আমাদের যদি জানতে চাই সেটা আমাদের বলছে প্রোস্টাগ্ল্যান্ডিন। এই প্রোস্টাগ্ল্যান্ডিনটাই হচ্ছে আমাদের ক্ষেত্রে, এই ক্ষেত্রে আমাদের একটা রিসেপ্টর হিসেবে কাজ করে, যেটা একটা হাইপোথিসিসের মতো বলা হয়। সেটার জন্য আমাদের এই ডিইউভিটা বা ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিংটা হচ্ছে। এর সাথে সাথে অন্যান্য ব্যাপার থাকতে পারে, সেটা হচ্ছে আদার সিস্টেমিক কোনো কজ, ডায়াবেটিস থাকতে পারে, অথবা লিভার ডিজিজ থাকতে পারে, অথবা থাইরয়েডের সমস্যা থাকতে পারে, সেটার কারণে হতে পারে। সেই জন্য আমরা যখন একটা পেশেন্ট দেখবো তখন অবশ্যই তার থাইরয়েড চেক করাটা আমাদের ক্ষেত্রে জরুরি। T3 T4 যেগুলো আছে, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, ট্রাইথাইরক্সিন, হ্যাঁ এগুলো দরকার যদি মনে হয়। স্বাভাবিক ট্রিটমেন্ট করার পরে থামছে না, বন্ধ হচ্ছে, তখন আমাদের এগুলো এক্সক্লুড করতে হবে। ফাংশনাল মেনোরেজিয়ার ক্ষেত্রে এখানে ইরিগুলার র্যাপিং আমরা এন্ডোমেট্রিয়াম হচ্ছে শেডিং হচ্ছে, এটার ব্যাখ্যা অলরেডি আমরা জানি যে সেখানে কি হয়, যে কর্পাস লুটিয়াম শেডিং হচ্ছে, ব্রেকডাউন হচ্ছে, এখানে ব্যাখ্যা করার আর কিছু নাই। তাহলে মোটা দাগের কথা হচ্ছে যে প্রাইমারির মধ্যে আমরা অ্যানোভুলেটরি এবং অভুলেটরি কত পার্সেন্ট কোনটা, আর এই ক্ষেত্রে মেট্রোপ্যাথিয়া হ্যামোরেজিকা এটা হচ্ছে অ্যানোভুলেটরি ক্ষেত্রে হচ্ছে এবং কিভাবে হচ্ছে সেটা ব্যাখ্যা করেছি। আর এগুলো হচ্ছে অভুলেটরি, যেটা আমরা এমনিতে আমরা এইউবির ক্ষেত্রে আমরা এগুলো পড়ছি কিছু কিছু, যে পলিমেনোরিয়া, পলিমেনোরিজিয়া, মেনোরিজিয়া। তবে এগুলোর ক্ষেত্রে আলাদা অন্যান্য যদি শুধুমাত্র পলিমেনোরিয়া থাকে তখন আবার এগুলোর ক্ষেত্রে সিস্টেমিক কজ থাকে। এই জন্য এখানে শব্দটা যোগ করে দেওয়া হচ্ছে ফাংশনাল, রাইট? কোনো স্ট্রাকচারালের কথা কিন্তু বলা হয় নাই। শুধুমাত্র যে পলিমেনোরিয়া বলতো তাহলে এখানে ফাংশনাল এবং স্ট্রাকচারাল দুইটাই প্রকাশ পেত। এর জন্য ফাংশনাল শব্দটা যোগ করে দিয়ে আমাদেরকে বোঝাতে চেয়েছে যে ইউটেরাসের ফেলোপিয়ান টিউবের অথবা পেরিটোনিয়াল ক্যাভিটিতে, পেরিনিয়াম ক্যাভিটি নট পেরিটোনিয়াম, পেরিনিয়াম ক্যাভিটিতে বা সার্ভিক্সে অথবা ফর্নিক্সে কোনো ধরনের সমস্যা নেই। তারপরে হচ্ছে আমাদের সেকেন্ডারি। সেকেন্ডারি বলতে এখানে আমরা বলেছি যে নো ডিটেক্টেবল কজ, বাট যেখানে আউটসাইড জেনিটাল ট্র্যাকের সেটা থাকতে পারে, এটা বলেছি। যেমন হাইপোথাইরয়েডিজম অথবা হাইপারথাইরয়েডিজম, অথবা ব্লাডের কোনো সমস্যা, ডিসক্রাসিয়া মানে সমস্যা, লিউকেমিয়া হতে পারে, ইটিওপ্যাথিক থ্রম্বোসাইটিক পারপিয়া হতে পারে, থ্যালাসেমিয়া হতে পারে, সেগুলোর কারণেও হতে পারে এটা। আর কিছু আছে আয়োট্রিজেনিক কজ, যেটা বললাম যে কোনো কন্ট্রাসেপটিভ নেওয়ার ফলে, কিংবা আইওসিডি দেখা যাচ্ছে ইমপ্ল্যান্ট করা হয়েছে, ইন্টার ইউটেরাইন কন্ট্রাসেপ্টিভ ডিভাইস, এটার ফলে ব্লিডিং হচ্ছে, ডিওভি হচ্ছে, কিন্তু এটা কোনো চেঞ্জ হয় না, একটা ডিভাইস ইনসার্শন করার ফলে সেখানে হচ্ছে। সো এটা আয়োট্রিজেনিক কজ। এখন আমাদের ক্ষেত্রে এখান থেকে যেটা বোঝা উচিত, মনে রাখা উচিত যে কি কি জিজ্ঞেস করবো পেশেন্টের ক্ষেত্রে। পেশেন্টকে জিজ্ঞেস করার পরে আমরা সেই তথ্যগুলো খাতায় লিখবো, এবং আমাদের জন্য এর জন্য কিছু হিস্ট্রি নিতে হবে, হিস্ট্রির প্রসিডিউরটা আমরা জানবো। তবে এটার সাথে সাথে এটা ডিইউভির সাথে সাথে অন্যান্য ব্যাপারগুলো থাকে, জেনারেলি থাকে বেশিরভাগ ক্ষেত্রে, সেটা হচ্ছে যে পিকট থাকতে পারে, এর সাথে সাথে অ্যাসোসিয়েটেড হিসাবে থাকতে পারে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, অথবা অবেসিটি, অথবা হাইপার অ্যান্ড্রোজেনিজম মানে অ্যান্ড্রোজেন বেশি যদি থাকে, অ্যাড্রিনাল ডিজিজ, অথবা থাইরয়েড ডিজিজ, অথবা অ্যানোরেক্সিয়া নার্ভোসা, এইগুলোর সাথে অ্যাসোসিয়েটিভলি থাকতে পারে, বাট বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে থাকে না, মাঝে মধ্যে থাকতে পারে। এখন আমাদের যেটা জরুরি জানাটা সেটা হচ্ছে যে হিস্ট্রি দিয়ে আমরা ম্যানেজমেন্ট করবো কিভাবে একটা পেশেন্ট যদি আসে। এই ধরনের কেসগুলো খুব আমরা ভালোভাবে ম্যানেজ করতে পারি।
যেহেতু ফাংশনাল সমস্যা, এক্ষেত্রে আমাদের মেডিসিন গুলো দেখা যাচ্ছে দ্রুত রেজাল্ট এনে দেওয়া সম্ভব হচ্ছে। স্ট্রাকচারাল যে ব্যাপারগুলো হয় সেখানে হয়তো আমাদের সময়, যেমন একটা ফাইব্রেটিডাস, এটা অপারেশন গুলো তো 2 দিনের ভিতরে সেরে গেল, বাট এটা ওষুধ দিয়ে ছোট করতে করতে, কিংবা একটা ওভারির ভিতরে সিস্ট হয়েছে অথবা সেখানে ওভারিয়ান টিউমার হয়েছে, এটা কিন্তু হোমিওপ্যাথি ওষুধ দিয়ে সারাতে কিন্তু সময় লাগে, ডিলে হয়, আস্তে আস্তে কাজ করতে করতে নিয়ে আসতে হয় ছোট। বাট এই ডিওবিটা কিন্তু খুব সহজেই কিন্তু ম্যানেজ করা যায়। এই জন্য এই পেশেন্টগুলোকে আমাদেরকে হাতছাড়া করা যাবে না বা হাতছাড়া করার সুযোগ নেই। প্রথম ক্ষেত্রে যে এজ অফ পেশেন্ট, তারপর হচ্ছে প্যারিটি, ছেলে মেয়ে আছে কিনা, মেনস্ট্রুয়াল হিস্ট্রি যেটা বললাম যে এক্সেসিভ হচ্ছে কিনা, অথবা অ্যামেনেরিয়া, ব্লিডিং, পেইনলেস, হ্যাঁ যেগুলো আছে কিনা, কন্ট্রাসেপটিভ হিস্ট্রি আছে কিনা, অথবা কোনো মানে এর আগে কোনো ওষুধ খেয়েছে কিনা, কিংবা শারীরিক কোনো ওয়েট যেটা হঠাৎ করে বেড়ে গেছে কিনা। কারণ আমরা দেখে আসছি যে অবেসিটি থাকলে যেটা হয়, আমাদের ইনসুলিন রেসিস্টেন্স বা ডায়াবেটিস মেলাইটাস টাইপ 2 সেখানে অনেক সময় দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রেই থাকে। বা এই যে ইনসুলিন রেসিস্টেন্স হওয়ার কারণে কিন্তু আমাদের এই মেনস্ট্রুয়েশনটা কিন্তু ইরেগুলার হয়ে যায় অনেকে, এটা একটা ব্যাপার। বা ফ্যামিলি হিস্ট্রির মধ্যে টিউবারকুলোসিস, অথবা অথবা ফ্যামিলি হিস্ট্রির মধ্যে যদি ব্লিডিং ডিসঅর্ডার থেকে থাকে কারো, হ্যাঁ, ব্যাক সিস্টার অথবা মাদার অথবা গ্র্যান্ড মাদার, তাদের যদি থাকে, অথবা তার লিভার অথবা রেনাল ডিজিজ যদি থাকে, অথবা যেটা সেটা হচ্ছে যে এনি ইমোশনাল, এটা খুব গুরুত্বপূর্ণ, ইমোশনাল আপসেট, এবং হচ্ছে সাইকোলজিক্যাল বা সাইকোসেক্সুয়াল প্রবলেম শুড বি ইলিসিটেড ট্র্যাক্টফুলি। এই ব্যাপারগুলো আমাদের একটু গভীরভাবে একটু আমাদেরকে বিশ্লেষণ করতে হবে। সব দরকার এখান থেকে ব্যাপারটা এরকম না। আমরা মেনস্ট্রুয়াল হিস্ট্রিটা খুব ভালোভাবে নিব, কন্ট্রাসেপটিভ হিস্ট্রিটা নিব যদি মেরিট থাকে, এবং তার মেডিকেল কোনো ডিজিজ যদি থাকে, এবং হচ্ছে কোনো ইমোশনাল ব্যাপার যদি থাকে, এই ব্যাপারটা আমরা এক্সক্লুড করব। করার পরেই কিন্তু আমি সিদ্ধান্ত নিতে পারি না এটা ডিওভি, তখন আমাদেরকে অন এক্সামিনেশনে যেতে হবে পেশেন্টের, যেগুলো করা হয়। আমি একটা সিবিসি করতে পারি অথবা একটা বিলিরুবিন করতে পারি যদি মনে হয় নিউট্রিশন, এগুলো খুব নেসেসারি না, বাট এনিমিয়াটার সিবিসিটা করাটা জরুরি। কারণ যদি 1 মাস ধরে হচ্ছে, 2 মাস ধরে হচ্ছে, এখন এই মুহূর্তে কিরকম আছে, ধরো হিমোগ্লোবিনের পার্সেন্টেজ নেমে আসছে 6 বা 7-এ, মানে হচ্ছে যে সিভিয়ার এনিমিয়া হয়ে গেছে, এই পেশেন্টকে অবশ্যই হসপিটালাইজ করতে হবে, ব্লাড ট্রান্সফিউশন করতে হবে, চেম্বারে ম্যানেজ করা সম্ভব না। তখন আমাদেরকে ব্লাড দিতে হবে, প্রতি 1 ব্যাগ ব্লাড দিলে আমাদের 1 ইউনিট করে আমাদের হিমোগ্লোবিন লেভেল বাড়ে। ধরো যদি 6 থাকে, তাকে মিনিমাম আমাদের 3 ব্যাগ রক্ত দিতেই হবে, 6, 7, 8, 9, তারপর হয়তো খাবার দাবার দিয়ে ম্যানেজ করতে হবে। হ্যাঁ, এইটা আমাদের, এই জন্য আমাদের এটা মনে রাখাটা জরুরি যে এনিমিয়া সিবিসি এটা করা জরুরি। তবে চেম্বার এখনই আসছে, এখনই তো সিবিসি করে রেজাল্ট পাওয়া সম্ভব না। তখন আমাদের ক্ষেত্রে যে অন এক্সামিনেশনের ক্ষেত্রে আমাদের এনিমিয়া যেখানে আমরা দেখি, লোয়ার পালপেব্রাল কনজাংটিভা, পাম অফ দ্য হ্যান্ড, তারপর ডরসাল অফ দ্য টাং, এই যে জায়গাগুলো যেটা আছে, তারপর হচ্ছে পাম এন্ড হচ্ছে ফিট, পায়ের পাতা যেগুলো আছে, অথবা নেইল বেডে দেখতে পারি, সেগুলো আমরা দিয়ে একটা জেনারেল যেভাবে এক্সামিনেশন করি, যেটা আমরা বুঝতে পারি যে এখান থেকে, এটা সহজেই বুঝতে পারি, ঠিক না? চোখের নিচে দিয়ে টান দিয়ে ধরলে, একটু পিঞ্চ করলে আঙ্গুলের টিপ অফ দ্য ফিঙ্গার এখানে যদি হঠাৎ করে লাল হয়ে যায়, তাহলে বুঝবো যে না, ব্লাড ভালো। আর যদি সাদা হয়ে থাকে পিঞ্চ করার পরেও, তা বুঝতে হবে যে এনিমিয়া আছে। এটা দিয়ে প্রাথমিক আমাদেরকে একটা এক্সেপ্ট করতে হবে। অ্যাবডোমিনাল এক্সামিনেশন কিছুই পাবো না, পেলভিক এক্সামিনেশন করেও এখানে কিছু পাবো না, এগুলো আমাদের করতে করার সুযোগ নেই। যদি চেম্বারে, চেম্বারে তো সুযোগ নেই, হসপিটালে যারা আছে তারা হয়তো এগুলো পারে। স্পেকুলাম এক্সামিনেশন, কাসকস অথবা সিমস, যেটা আছে সিমস পেলভিক স্পেকুলাম দিয়ে সেটা পরীক্ষা নিরীক্ষা তারা করতে পারেন, অথবা বাইম্যানুয়াল অথবা পারোডাক্টাইল এক্সামিনেশন করে সেগুলো দেখতে পারেন। এটা আমাদের দেখার সুযোগ নেই এখন, যেহেতু সুযোগ নেই, এখন এই সুযোগটা কিভাবে করব সেটা হচ্ছে আমরা ইউএসজি দিয়ে আমরা এটা ব্যাপারটা আমরা এক্সপ্লোর করতে পারি। ইউএসজি দিয়ে, আল্ট্রাসোনোগ্রাফি দিয়ে আমরা এই ব্যাপারটা, এখানকার যে পয়েন্টগুলো আছে সেটা আমরা অ্যাকসেপ্ট করতে পারি। এখানে অনেকগুলো টেস্টের কথা বলা আছে, টিসি, ডিসি, এসআর, হিমোগ্লোবিন, কারণ হয়েছে বললাম যে টোটাল কোয়াগুলেশন ফ্যাক্টর, ডিফারেন্সিয়েট কোয়াগুলেটরি ফ্যাক্টর, বা টোটাল কাউন্ট, ডিফারেন্সিয়াল কাউন্ট, ইরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট, হিমোগ্লোবিন, প্লাটিলেট, বিটি, সিটি, প্রিটি, হ্যাঁ, যে ক্লটিং টাইম যেগুলো, এগুলো সাধারণত আমরা করি না। হ্যাঁ, কারণ এগুলো অনেক ব্যয়বহুল একটা টেস্ট, যেটা দিলে আমরা করি না, আমরা সিবিসির মধ্যেই সীমাবদ্ধ থাকি, সিবিসি দিয়েই হয়ে যায় আমাদের। বাট এগুলো বইয়ে লেখা আছে, পরীক্ষার খাতায় এইভাবেই লিখতে হবে, তোমাদের কিছু করার নেই, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা সিবিসি করি এখান থেকে। আর যদি দেখা যাচ্ছে যে ট্রিটমেন্ট করে খুব বেশি একটু সুযোগ ভালো হচ্ছে, তখন হয়তো আমরা টিএসএস হরমোনটা
বা T3 T4টা সাজেস্ট করি, এগুলো একসাথে যেটা প্যাকেজ হিসেবে দেয় আমাদের যে ডায়াগনোসিস সেন্টারগুলো আছে, একটা প্যাকেজ থাকে 3টা, সেগুলো হয়তো দিতে পারি। এরপরে যদি মনে হয় তখন হয়তো আমরা FSS এগুলোতে আসতে পারি। সিরাম ক্রিয়েটিনিন, ডায়াবেটিস স্ক্রিনিং, টিউবারকুলোসিস টেস্ট, এগুলো সাধারণত আমরা প্রাথমিক পর্যায়ে দেখি না। যদি ওল্ডার এজ হয়, ওমেন যদি হয় এবং ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে, সেক্ষেত্রে আমরা করতে পারি। এই জন্যই প্রথম আমরা হিস্ট্রির ক্ষেত্রে বললাম যে অনেকগুলো ব্যাপার আছে, সবগুলো লাগবে না, কিন্তু আমাদের মনে রাখতে হবে কখন কার জন্য লাগে। এখন স্পেশাল ইনভেস্টিগেশন আছে, কোনোভাবেই থামছে না, অনবরত হচ্ছে হচ্ছে, ব্রেক থ্রু ব্লিডিং হচ্ছে, 1 মাস ভালো থাকছে, 2 মাস পরে আবার হচ্ছে। এই যে হচ্ছে, তখন আমাদের ডিএনসি করার দরকার হয়ে যাচ্ছে। ডিএনসি, ডাইলেটেশন এন্ড কিউরেটিস, এটা ডিএনসি সেটটা অবশ্যই তোমাদের ক্ষেত্রে ভালো মতো পরীক্ষা হলে মনে ভাইবার আগে অবশ্যই ভালো মতো পড়ে যেতে হবে। ডিএনসি সেটের মধ্যে কি কি ইউজ করা হয়, সেখানে খুব কমন কয়েকটা জিনিস এখানে আমরা ইউজ করতেছি। প্রথম হচ্ছে যে ক্লিন করার জন্য আমরা সেখানে কি বলে নিডেল ইউজ করতেছি কোনো এখানে, তারপরেও সেখানে কিছু ডাইলেটর ইউজ করতেছি, তারপরে হচ্ছে সিমস ইউজ করতেছি, তারপরে হচ্ছে ইউটেরাইন সাউন্ড আমরা ইউজ করতেছি সেখানে, হ্যাঁ বলছিলাম ইউজ করতেছি। তো এই যে ইনস্ট্রুমেন্ট গুলো যেগুলো আছে, সেটা আমাদের ভালো মতো পড়ে যেতে হবে ডিএনসি করার সময়। তারপরে হিস্টেরোকপি, হিস্টেরো মানে হচ্ছে ইউটেরাস, কপি মানে দেখা, ইউটেরাসের ভিতরে দেখা, হিস্টেরোকপি, হিস্টেরোস্কপি। তারপর হচ্ছে ল্যাপারোস্কপি, ল্যাপারো মানে হচ্ছে ছিদ্র করে যেটা দেখে অ্যাবডোমিনাল, ওখানে এরকম নিডেল দিয়ে আমরা দেখি ছিদ্র করে, এখানে একটা নল থাকে, সেটাকে আমরা বলি ল্যাপারোস্কপি। আর একটা হিস্টেরোগ্রাফি, হিস্টেরোগ্রাফি বোঝার আগে হিস্টেরোকপিটা দেখো, সেটা হচ্ছে যে আমরা ভিতরে দেখতেছি যে ইউটেরাসের ভিতরে কিছু আছে কিনা, এটা কপি মানে দেখা হচ্ছে। এটা কিভাবে দেখা হচ্ছে, যে আমাদের এখানে ভিতরে একটা নল এর মতো থাকে, ক্যামেরা ফিট করা থাকে, সেটা ভিতরে যে আমরা দেখতেছি যে এটার ভিতরে কোনো প্যাথোলজি গ্রো করছে কিনা, এটা। আর হিস্টোগ্রাফি, গ্রাফ বলতে আমরা দেখি যেরকম একটা গ্রাফ থাকে, হ্যাঁ গ্রাফ পেপার যেরকম দেখছি, এরকম 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 একটা ব্যাপার থাকে। এটা এখন আর করা হয় না, আগে একটা সময় যখন ইউএসজি খুব বেশি ছিল না অ্যাভেলেবেল, তখন হয়তো করা হতো। এটা ডাই টেস্ট বলা হয়। সেটা হচ্ছে ধরো এখানে একটা পাইপ ঢুকিয়ে দেওয়া হতো, এখানে কিছু ডাই দেওয়া হতো। ডাই ধরো কেমন জিনিসটা, এটা হচ্ছে তোমার গুঁড়া ধরতে পারো, অথবা ধরো চকের গুঁড়া তো সাদা থাকে, ধরো নীল কোনো একটা গুঁড়া এরকম, এই গুঁড়াটা পাইপের ভিতর দিয়ে দেয়া হতো। দেওয়ার পরে তারপরে এখান দিয়ে ফিলোপিয়ান টিউবে যেত, তারপরে উপর দিয়ে এরকম ভাবে মেশিন ধরে মানে দেখা হতো যে এখানে কোনো ধরনের ডাইগুলো অন্যদিকে চলে যাচ্ছে কিনা, হ্যাঁ প্যাটেন্ট আছে কিনা, ফিলিপিয়ান প্যাটেন্ট মানে ঠিক আছে কিনা। হিস্টোগ্রাফি এটা খুব পেইনফুল একটা মানে কি বলে যে ইনভেস্টিগেশন, যেহেতু এখানে ই করা হয় নল দিয়ে, ইনজেকশন দিয়ে সেই ডাইগুলো দেওয়া হয়। ডাই মানে একটা গুঁড়া, হ্যাঁ লিকুইডের মতো অনেকটা এরকম দেওয়া হয়, এটার এখন করা হয় না হিস্টোগ্রাফি। তো এগুলা হচ্ছে আমাদের এখন এক্সক্লুড হয়ে গেছে। আমরা সাধারণত ইউএসজি থাকি, এরপরে যদি না হয় তখন হয়তো আমরা ডিএনসি করেই আমরা, বা ম্যাক্সিমাম হিস্টেরোস্কপি, এর বেশি আমাদের যেতে হয় না। এর আগে আমরা বুঝে ফেলি যে কোনো সমস্যা আছে কিনা, অন্য কোনো সমস্যা থাকে। ওকে, এখন আসি ট্রিটমেন্ট, যেটা আমাদের দরকার। প্র্যাকটিস যেহেতু করব, ট্রিটমেন্ট কিভাবে হবে সেটা আমাদের এখন জানতে হবে। আচ্ছা, ট্রিটমেন্ট আমাদের ক্ষেত্রে প্রথমত জেনারেল ট্রিটমেন্ট যেটা আছে পেশেন্টের ক্ষেত্রে, এটা আমাদের সব ট্রিটমেন্টের ক্ষেত্রে আমাদের কিছু জেনারেল কথা থাকে পেশেন্টকে, যে রিসাসিটেশন করা বা অ্যাসুরেন্স করা, তাকে আশ্বস্ত করা আর কি। যেটা পেশেন্ট আসলে যেটা আমরা বলি, সেটা ব্যবসায়িক স্বার্থে হোক আর এমনি হোক, বলি যে না সমস্যা নেই, আপনি কিছুদিন ওষুধ খান ভালো হবেন, এই যে এটাই হচ্ছে অ্যাসুরেন্স। তারপরে তার এনিমিয়া যদি থাকে মনে হয়, তাকে আমি বললাম যে কচু শাক খান, হ্যাঁ কলা খান প্রতিদিন একটা করে, সপ্তাহে একদিন কচু শাক খাওয়ার চেষ্টা করেন, বাদাম খান, হ্যাঁ। বা আমাদের আমরা ফেরামফস দিতে পারি এই ওষুধটা, হ্যাঁ ফেরামফস 6x বা 12x দিতে পারি, যে 5টা করে ঘুমের আগে প্রতিদিন খান এটা। আহ তো অথবা দেখা যাচ্ছে যে যদি খুব বেশি থাকে তখন হয়তো ব্লাড ট্রান্সফিউশন করতে পারি। এখন তারপর কিছু হরমোনাল ট্রিটমেন্ট যেগুলো আছে, এটা এটা শুধু নামগুলো জেনে রাখি, এগুলো তো আমরা আর ইউজ করবো না। প্রোজেস্টেরন কম্বাইন্ড ওরাল পিল, যেগুলো টেনাজল অথবা গুনাটোপ্রিল রিলিজিং হরমোন, এই ড্রাগগুলো এলোপ্যাথিরা ইউজ করে, এটা আমরা বলবো না। যে একটা নাম মনে রাখতে পারো ভাইবার জন্য, আর কিছুই না। আমরা আমাদের হোমিওপ্যাথিটা শিখবো। মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে আছে এখানে তাদের কিছু ড্রাগ আছে,
হ্যাঁ, এনএসএআইডি, নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস, কিছু অ্যান্টি ফিব্রিনোলাইটিক এজেন্ট আছে, এগুলো আছে। আর যদি কোনোভাবেই যদি কাজ না হয় তখন হয়তো ডিএনসি করা হয়। হ্যাঁ, ডাইলেটেশন এন্ড কিউরেটেস, আমরা জানি ডিএনসি দুই প্রকার হয়, একটা হচ্ছে থেরাপিউটিক আর একটা হচ্ছে ডায়াগনস্টিক। তখন হয়তো থেরাপিউটিক পারপাসের ক্ষেত্রে আমাদের ডিএনসি করা হয়। ডিএনসি করে কি হয়, এন্ডোমেট্রিয়ানের যে লেয়ারটা সেটা হয়তো অ্যাবলাশন করা হয়, পুড়িয়ে ফেলা হয় বা এই করা হয় যদি খুব বেশি না হয়, অথবা হিস্টেরেক্টমি করা হয় যদি দেখা যাচ্ছে যে খুব ব্লিডিং হয়, ওল্ডার এজ হয়, ফ্যামিলি কমপ্লিট থাকে, তখন ইউটেরাসটা কেটে ফেলে দেওয়া হয়। তো এটা হচ্ছে গেল ট্রিটমেন্ট। কিন্তু আমাদের আমাদের কিছু বাকি আছে এখনো, সেটা হচ্ছে আমাদের হোমিওপ্যাথিক আমাদের কিছু ব্যাপার স্যাপার আছে। তো আমরা এটা কিভাবে আমরা ম্যানেজ করতে পারি, যে এই পেশেন্ট গুলো যখন আমাদের কাছে আসবে কি করতে পারি, এটার জন্য আমি খুব সংক্ষেপে তোমাদের একটা শীট দিয়েছিলাম অনেকদিন আগে, তোমাদের হয়তো মনে নাই, আমি আবার একটু শীটটা তোমাদের দেখাই। সেটা হচ্ছে যে এইউবি ক্ষেত্রে আমি বলেছিলাম যে আমরা র্যাপার্টরি কিভাবে এক্সক্লুড করবো, যে ম্যানোরিজিয়ার রুব্রিক গুলো কি, ম্যাট্রোরিজিয়ার রুব্রিক গুলো কি, পলিমেনোরিয়ার রুব্রিক গুলো কি, অলিগোমেনোরিয়ার রুব্রিক গুলো কি, সেটা মার্ফি র্যাপার্টরি, হাইপোমেনোরিয়ার রুব্রিক গুলো কি। হ্যাঁ, সেই রুব্রিক গুলো দিয়ে আমরা হচ্ছে ট্রিটমেন্টের ক্ষেত্রে যাব। আমি দুই একটা দেখাই। ম্যানোরিজিয়া ক্ষেত্রে আমরা, আমাদের ক্ষেত্রে কিন্তু এরকম ভাগ করার সুযোগ নেই। পেশেন্ট আমাদের ক্ষেত্রে হয়তো আসবে, সেটা সিস্টেমেটিক কোনো সমস্যা থাক আর না থাক ওইটা আমরা আমরা আলাদা করতে পারবো না। আমরা এখান থেকে মিনসেস লিখে কপিয়াস লিখতে পারি, প্রচুর পরিমাণে হচ্ছে, সেখান থেকে আমরা ওষুধে যেতে পারি। অথবা আরেকটা দেখতে পারি, সেটা হচ্ছে দীর্ঘদিন ধরে হচ্ছে, এটা করে প্রোটেক্টেড, PRO TACTED, প্রোটেক্টেড, এইগুলো মনে রাখতেই হবে। তুমি ট্রিটমেন্টে যখন আসবা তখন এগুলো তোমাকে মনে রাখতেই হবে। ট্রিটমেন্টে যখন আসবা তখন তুমি ভিতরে দুই একটা ভুলে গেলেও সমস্যা নেই, অ্যানোবুলেটরি, ওবুলেটরি, ম্যাট্রোপ্যাথিয়া, হ্যামোরেজিকা কি, সেগুলো হয়তো অত মনে নাও থাকতে পারে তোমার, বাট এই রুব্রিক গুলো যেন জটপট মনে রাখতে পারো। কারণ তুমি মেডিসিন তুমি মনে রাখতে পারবা না, কয়টা মেডিসিন মনে রাখবা, তখন তোমাকে এখানে চলে আসতে হবে। তোমার হয়তো মাথায় দুই চারটা মেডিসিন আসতেছে, অথবা দেখা যাচ্ছে তোমার এই যে এখানে ওষুধ আছে তোমার সেনিসিওরিয়াস, এটা হয়তো তুমি জানোই না এটার নাম। হ্যাঁ, অথবা দেখা যাচ্ছে যে দেখা যাচ্ছে রোগী এসে বলতেছে তার 8-9 দিন ধরে তার এটা হচ্ছে, তখন তোমার এই ওষুধটা দেওয়া দরকার। তুমি অন্য ওষুধ ন্যাট্টামিউটিকাম দিয়ে বসে আছো, কারণ ন্যাট্টামিউটিকাম পড়ছো পরীক্ষার খাতায়, অথবা নাক্সম পড়ছো সেটা দিতেছো, অথবা মিলিফিলিয়াম ফোর্টিয়ারে আছে সেটা পড়ছো, এটা দিতেছো। মানে তোমার যেটা কমন মেডিসিন তুমি পড়ছো সেটা দিতেছো, কিন্তু দরকার এটা। দ্যাটস ফর হোয়াই তোমাকে এটা পড়তে হবে। এখন এগুলো মোটামুটি আপাতত দেখে যাও, কারণ এগুলো এখন খুব বেশি ডিপলি দেখতে পারবা না, সেটা আমি জানি, পরীক্ষার চাপে বিভিন্ন ভাবে দেখতে পারবা না, বাট ধরে রাখো, পয়েন্টগুলো ধরে রাখো। যখন ইন্টারনেটে যাবা তখন এই জিনিসগুলো খুব ডিপলি একটা একটা করে আমি যখন পড়াইছি তখন আমি খুব ডিটেলসই পড়াইছি, আমার মনে আছে এবং সেটা রেকর্ডিং আছে। তখন এখানটা দিতে হবে, এই যে শীট দেখে দেখে তোমরা এই জিনিসগুলো, শীট তোমাদের গুগল ড্রাইভে দেওয়া আছে, তোমাদের যে কি বলে ডক্টর শ্রমিলি যে হাই হেলথ নোট, যেটা হাই হেলথ নোটের মধ্যে যেখানে এখানে তোমাদের সবগুলো কিন্তু শীট দেয়া আছে। এখান থেকে তোমরা চলে যাবা, এখান থেকে ক্লাসরুমের মধ্যে, ক্লাসরুমে এখান থেকে চলে গিয়ে এখান থেকে তোমরা শীট গাইনোকোলজি সেকশনের মধ্যে পেয়ে যাবা। তো আজকে এই পর্যন্তই আমার হচ্ছে ক্লাস, ডিইউভি নিয়ে একটা গেল ব্যাপক একটা ক্লাস। আশা করি যে তোমরা ডিইউভিটা পরীক্ষার খাতায় আসে, পরীক্ষায় মাঝে মধ্যেই দেখি আসে। এটার সাধারণত ডেফিনিশন আসে, টাইপ গুলো আসে, হ্যাঁ, এবং হচ্ছে যে ম্যানেজমেন্টটা আসে এখান থেকেই সাধারণত। ম্যানেজমেন্ট যদি বলে গাইনিকোলজি এবং অবস্টেট্রিক্সে ম্যানেজমেন্ট বলতে আমরা বুঝি তা এখানে থাকলে হিস্ট্রি থাকবে, হ্যাঁ, অন জেনারেল এক্সামিনেশন থাকবে, পার জেনারেল এক্সামিনেশন থাকবে, পেলভিক এক্সামিনেশন থাকবে, এবং ইনভেস্টিগেশন থাকবে, পাশাপাশি ট্রিটমেন্ট থাকবে, সবকিছু মিলিয়ে হচ্ছে ম্যানেজমেন্ট, রাইট? প্র্যাকটিস অফ মেডিসিন হয়তো এত কিছু আমরা পড়ি না, কিন্তু গাইনিতে কিন্তু সবকিছু কিন্তু একটু একটু করে তোমাকে বলতে হবে। এটাই হচ্ছে ম্যানেজমেন্ট, কারণ তা না হলে ম্যানেজমেন্টটা মানে অপূর্ণাঙ্গ থাকে, পূর্ণাঙ্গতা হয় না। তো এই হচ্ছে ক্লাস, তোমরা এই স্লাইডটা আবার দেখবা, লেকচারটা আবার শুনবা, এবং এই জিনিসগুলো কি এবং দেখবা। এটা তো অবশ্যই পরীক্ষার জন্য লাগবে, এবং পরীক্ষার জন্য যদি নাও লাগে অন্তত ভাইবার সময় কেসের মধ্যে কারো না কারো ডিইউবি পড়বেই পড়বে, তাতে কোনো সন্দেহ নাই।
কারণ ডিইউবি কেস লিখতে দেয়, তখন হয়তো তোমাকে জিজ্ঞেস করতে পারে যে ডিইউবির কজ বলো, ডিইউবি টাইপ গুলো বলো, হ্যাঁ এটার সাথে আর কি কি রিলিভেন্ট হিসেবে থাকতে পারে, অথবা ডিওভি এবং এওভির মধ্যে পার্থক্য জিজ্ঞেস করতে পারে। হ্যাঁ, এই জিনিসগুলো জিজ্ঞেস করতে পারে। এই জন্য দেখা যাচ্ছে পরীক্ষার আগে হয়তো তুমি এত ডিপলি পড়তে পারবা না, এই জন্য এখনই এগুলো একটু করে রাখো, ডিটেলস একটু পড়ে রাখো, তাতে করে তখন পরীক্ষার সামনে এসে যেন তোমাকে আর এত মাথা ঘামাতে না হয়, যেন একটু দেখলেই তোমার যেন মনে হয়। কারণ আহ কত পড়া, অনেক পড়া, সেই জন্য তোমাকে সব পড়াগুলোই দেখা যাচ্ছে কিছু কিছু করে কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, এটাই সত্য কথা যে তোমাকে সবকিছুই কিছু কিছু করে মনে রাখতে হবে। তুমি একটা ব্যাপার যে খুব ভালো বুঝলা আর 5টা টপিক তুমি স্কিপ করে গেলা, এটা কিন্তু সুযোগ নেই। হ্যাঁ, যদি করো তাহলে কিন্তু একটা সমস্যা হতে পারে। কিন্তু এই জন্য আমি যেটা মনে করি যে আমাদের ওভারঅল একটা ব্যাপার তোমাদের ধারণা থাকতে হবে, যেহেতু আমরা গাইনোকোলজিস্ট না, অবস্টেট্রিশিয়ানও না, আমরা সার্জারি যেহেতু করছি না, সো আমাদের অত ভিতরে না গেলেও চলবে। আপাতত যেগুলো আমাদের ট্রিটমেন্টের জন্য দরকার, প্রাথমিকভাবে ট্রিটমেন্টের জন্য দরকার, সেগুলো আমরা জানতে পারি, এটাই আমাদের জন্য যথেষ্ট। কারণ আহ, আমরা সব জিনিস ম্যানেজ করতে পারি না, আমাদের অনেক কি বলে যে ল্যাকেস মানে ল্যাকিং ল্যাকিং আছে। হ্যাঁ, যেটাকে বলে যে আমাদের বাউন্ডারি আছে, সীমা অতিক্রম আহ, করতে সব মানে কি বলে একটা লিমিট আছে আমাদের, যেটা হোমিওপ্যাথির লিমিট, স্কোপ অ্যান্ড লিমিট, সেই লিমিটটাও বুঝতে হবে। হ্যাঁ, তো এই জন্য আমরা খুব সার্জারি নিয়ে পড়লাম, দেখা যাচ্ছে সেরকম কাজে আসবে না। তো আজকে থাকুক এই পর্যন্ত ক্লাস।